শেয়ার বাজার নামটা শুনলেই অনেকের মনে একটা প্রশ্ন উকি দেয়। এটা কি স্রেফ ভাগ্যের খেলা, নাকি সত্যিকার অর্থে সম্পদ তৈরির দারুণ একটা প্ল্যাটফর্ম? সঠিক তথ্য না জানার কারণে অনেকেই কিন্তু ভয়ে এর ধারে কাছেও ঘেঁষেন না। আবার আরেক দল আছেন যারা কোনো কিছু না বুঝেই আবেগে বসে হুট করে টাকা ঢেলে বসেন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই একেবারে গভীরে যাব। আমরা ধাপে ধাপে ডিকোড করার চেষ্টা করব শেয়ার বাজারের মূল ভিত্তি, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে। শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু শেয়ার বাজারে যারা না জেনে না বুঝে আসেন তাদের মধ্যে প্রায় 90 থেকে 95% মানুষই দিন শেষে লোকসানের মুখে পড়েন। হ্যাঁ, সংখ্যাটা আসলেই এত বড়। আর মাত্র 5 থেকে 10% মানুষ হাসি মুখে প্রফিট নিয়ে ঘরে ফেরেন। এই বিশাল ফেলিওর রেট কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়: শেয়ার বাজার মোটেও কোনো আলাদিনের চেরাগ নয় যে ঘষা দিলেই রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যাবে। তো আমাদের আজকের আলোচনার রোড ম্যাপটা ঠিক কেমন হবে, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা খুঁজব শেয়ার বাজার আসলে জুয়ার নাকি বিনিয়োগ। এরপর জানব এ ক্যাটাগরি শেয়ারের আসল গুরুত্ব, কোম্পানির ফান্ডামেন্টাল ডিএনএ টেস্ট, ক্যাশ ফ্লো আর প্রফিটের মধ্যকার পার্থক্য, ঝুঁকি সামলানোর জন্য ধৈর্য ও 5% রুল, এবং সবশেষে 3 ধরনের বিনিয়োগকারী নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই আমরা শেয়ার বাজার নিয়ে সবচেয়ে প্রচলিত আর বড় ভ্রান্ত ধারণাটা ভাঙার চেষ্টা করব। এটা কি সত্যি কোনো জুয়া, নাকি দীর্ঘমেয়াদে সম্পদ বাড়ানোর একটা প্রমাণিত পদ্ধতি? সবচেয়ে মজার, বলা যায় সবচেয়ে রূঢ় বাস্তব সত্যটা হলো, অনেকেই ভাবেন আজকে টাকা ঢাললে কালকেই বোধহয় ম্যাজিকের মতো কোটিপতি হওয়া সম্ভব। এটা পুরোপুরি একটা ইলিউশন। সত্যি বলতে, শেয়ার মার্কেট হলো আস্ত একটা ব্যবসা, একটা রিয়েল বিজনেস। একটা ব্যবসায় যেমন লম্বা সময়ের পরিকল্পনা লাগে, ধৈর্য লাগে আর পার্টনারশিপের মানসিকতা লাগে, শেয়ার বাজারের হিসাবটাও ঠিক তেমনই। কোনো ব্যবসা না বুঝে যেমন তার পার্টনার হওয়াটা চরম বোকামি, ঠিক তেমনি কোম্পানি ব্যবসা না বুঝে শেয়ার কিনাও এক ধরনের আর্থিক আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। এখানে টাকা খাটানোর মানেই হলো একটা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক যাত্রার অংশ হওয়া। তো মূল কনসেপ্টটা তো আমরা বুঝলাম, এবার আসা যাক বিনিয়োগের প্রাথমিক সুরক্ষায়। বুদ্ধিমান বিনিয়োগকারীরা কেন সবসময় বাজারের সবচেয়ে নিরাপদ স্তরের দিকেই নজর দেন? চলুন সেটাই দেখা যাক। বিনিয়োগের দুনিয়ায় এই ক্যাটাগরির শেয়ার হলো একটা ভীষণ শক্তি সেফটি নেট, মানে সুরক্ষার চাদর। অনেকেই দেখা যায় অল্প দামের ফাঁদে পড়ে জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরির শেয়ার কিনে নিজেদের কষ্টার্জিত মূলধন আটকে ফেলেন। কিন্তু প্রফেশনাল আর দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা সবসময় এ ক্যাটাগরির শেয়ারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কারণ শেয়ার সস্তা মানেই যে সেটা ভালো শেয়ার, তা কিন্তু একদমই নয়। বরং অনেক সময় এটাই হতে পারে সবচেয়ে মারাত্মক একটা ফাঁদ। এ ক্যাটাগরির শেয়ারের মূল বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে এগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন। প্রথমত, এই কোম্পানিগুলো প্রতি বছর লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে বাধ্য থাকে। যদি পরপর 2 বছর কোনো কোম্পানি ডিভিডেন্ড দিতে ফেল করে, তাহলে কিন্তু সোজা তাদের নামিয়ে জেড ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়। তাছাড়া এদের স্বচ্ছতা থাকে অনেক বেশি। নিয়মিত এজিএম বা বার্ষিক সাধারণ সভা হয়, আর ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো লুকোচুরি থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন মিউচুয়াল ফান্ড বা বিদেশিদের পছন্দের তালিকার একদম টপে থাকে এই শেয়ারগুলো। ফলে মার্কেট যতই ওঠানামা করুক না কেন, এই শেয়ারগুলোর দাম তুলনামূলকভাবে অনেকটাই স্টেবল থাকে। সুরক্ষার বেসিক জায়গাটা বোঝার পর এবার আমাদের একটু আরও গভীরে যেতে হবে। এখন সময় এসেছে শুধু শেয়ারের দাম নয়, বরং কোম্পানির ভেতরের স্বাস্থ্যটা কেমন তার একটা নিখুঁত পরীক্ষা করার। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুনলে অনেক সময় খুব খটমটে মনে হতে পারে, তাই না? কিন্তু এটা মানে শুধু কোম্পানির লাভ ক্ষতির হিসাব দেখা নয়। এটাকে বলা যেতে পারে একটা কোম্পানির কমপ্লিট ডিএনএ টেস্ট। একজন মানুষ কতটা সুস্থ সেটা যেমন তার রক্ত বা ডিএনএ পরীক্ষা করে বোঝা যায়, ঠিক তেমনি একটা কোম্পানি ভেতর থেকে কতটা শক্তিশালী সেটা এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করে আনতে হয়। আর এই ডিএনএ টেস্টের একটা বড় অংশ হল উপার্জনের মান বা কোয়ালিটি অফ আর্নিংস যাচাই করা। ধরুন একটা কোম্পানির ইপিএস মানে আর্নিং পার শেয়ার খুব বাড়ছে, তার মানেই কি কোম্পানিটা ফাটিয়ে ব্যবসা করছে? ব্যাপারটা সবসময় কিন্তু তা নয়। আমাদের দেখতে হবে এই আয়টা আসলে আসছে কোথা থেকে। আয় কি কোম্পানির মূল ব্যবসা থেকে জেনারেট হচ্ছে, নাকি হঠাৎ করে কোম্পানির কোনো পুরনো জমি বা সম্পদ বিক্রি করে খাতায় আয় দেখানো হচ্ছে?
বুদ্ধিমানরা সবসময় এমন কোম্পানি খোঁজেন যাদের কোর বিজনেস বা মূল ব্যবসা প্রতি বছর অন্তত 10 থেকে 15% হারে বাড়ে। মনে রাখতে হবে, ওয়ান টাইম কোনো সম্পদ বিক্রির টাকা কিন্তু কখনোই দীর্ঘমেয়াদী সাফল্যের লক্ষণ হতে পারে না। এরপর চলে আসে পিই রেশিও, মানে প্রাইস টু আর্নিং রেশিওর অত্যন্ত ক্রুশিয়াল একটা নিয়ম। অনেকেই যে মারাত্মক ভুলটা করেন তা হল এক খাতের সাথে অন্য খাতের পিই রেশিও মেলাতে যান। ধরুন, একটা ব্যাংকের শেয়ারের পিই রেশিও হল 8 আর একটা আইটি কোম্পানির পিই রেশিও 20। এর মানে কি ব্যাংকটা খুব সস্তা আর আইটি কোম্পানিটা অনেক দামি? একেবারেই না। পিই রেশিও সবসময় সেম সেক্টর বা একই খাতের মধ্যে তুলনা করতে হয়, অর্থাৎ ব্যাংকের সাথে ব্যাংকেরই তুলনা করতে হবে। ভিন্ন খাতের সাথে মেলাতে গেলে শেয়ারের আসল ফেয়ার ভ্যালু কখনোই বের করা যাবে না। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল রিটার্ন অন ইকুইটি বা আরওই এর হার। মালিকের ইনভেস্ট করা টাকার ওপর কোম্পানি কত % প্রফিট আনতে পারছে, এটা তার একটা সলিড ইন্ডিকেটর। ডেটা বলে, যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 15% ওপরে থাকে, তবে ধরে নেওয়া যায় যে কোম্পানিটা তার মালিকদের মূলধনের ওপর বেশ দারুণ একটা রিটার্ন জেনারেট করছে এবং এর ম্যানেজমেন্ট খুবই দক্ষ। ওকে, এবার ফিনান্সিয়াল অ্যানালাইসিসের সবচেয়ে ট্রিকি এবং ভাইটাল একটা পার্থক্য নিয়ে কথা বলা যাক। ব্যাপারটা হলো কাগজের লাভ বনাম বাস্তব নগদ অর্থের প্রবাহ। কাগজে কলমে থাকা লাভ আর বাস্তবের ক্যাশফ্লো, এই দুটোর মধ্যে একটা রিয়ালিটি চেক করা কিন্তু মাস্ট। ধরুন, অ্যাকাউন্টিংয়ের খাতায় একটা কোম্পানির নিট প্রফিট অনেক বেশি দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে তাদের ক্যাশফ্লো, বিশেষ করে অপারেটিং ক্যাশফ্লো যদি খুবই টাইট থাকে বা একেবারেই নেগেটিভ হয়, তবে সেটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। খাতায় যতই কোটি কোটি টাকার লাভ থাকুক না কেন, ক্যাশফ্লো না থাকলে সেই কোম্পানি দেউলিয়া হওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। এই ব্যাপারটা বোঝাতে শেয়ার বাজারে দারুণ একটা সত্যি কথা প্রচলিত আছে, প্রফিট ইজ অ্যান ওপিনিয়ন অ্যান্ড ক্যাশ ইজ আ ফ্যাক্ট। মানে প্রফিট বা লাভ হলো একটা মতামত আর ক্যাশ হলো বাস্তব সত্য। অ্যাকাউন্টিংয়ের নানা মারপ্যাচে প্রফিটকে অনেক সময় কম বেশি করে দেখানো যায়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা নগদ টাকা, সেটা তো আর লুকানো যায় না, তাই না? ওটাই হলো ফ্যাক্ট। তাই এ ক্যাটাগরির শেয়ার খোঁজার সময় সবসময় শক্তিশালী ক্যাশ ফ্লো থাকা কোম্পানিগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আমরা এতক্ষণ কোম্পানির ডেটা, ফিন্যান্স এসব নিয়ে অনেক জানলাম, কিন্তু শেয়ার বাজারে টিকে থাকতে হলে শুধু ডেটা বুঝলে হবে না, নিজের সাইকোলজি বা মনস্তত্ত্ব এবং ঝুঁকি ব্যবস্থাপনাটাও সমানভাবে আয়ত্ত করতে হবে। শেয়ার বাজারে মূলত রিওয়ার্ডটা পাওয়া যায় বুদ্ধির জন্য নয়, বরং ধৈর্যের জন্য। মার্কেট যখন পড়ে যায় তখন সাধারণ মানুষ প্যানিক করে সব শেয়ার বেচে দিয়ে পালাতে চান, কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা তখনও মাথা ঠান্ডা রেখে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন। লিজেন্ডারি ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহামের একটা অসাধারণ কনসেপ্ট আছে, মিস্টার মার্কেট। এই মিস্টার মার্কেট প্রতিদিন একটা নতুন দাম অফার করে। যখন বাজারের আতঙ্কের কারণে ভালো এ ক্যাটাগরির শেয়ারগুলোর দাম একদম তলানিতে এসে ঠেকে বা ডিসকাউন্টে পাওয়া যায়, একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজই হল ঠিক সেই সুযোগটা লুফে নেওয়া। আর ঝুঁকি কমানোর জন্য 5% রুল হল একেবারে ম্যাজিকের মতো একটা কৌশল। রুলটা খুবই কড়া। মোট পোর্টফোলিওর 5% বেশি টাকা কখনোই কোনো অবস্থাতে একটা সিঙ্গল কোম্পানির শেয়ারে রাখা যাবে না। পোর্টফোলিওকে এভাবে ডাইভার্সিফাই করে রাখলে লাভ কি? লাভ হলো কোনো একটা কোম্পানির অবস্থা যদি হঠাৎ খুব খারাপও হয়ে যায়, তবুও পুরো মূলধন কখনো বড় ধরনের ঝুঁকিতে পড়বে না। মার্কেট সার্ভাইভ করার জন্য এটা একটা পরীক্ষিত কৌশল। দেখতে দেখতে আমরা এই আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি। দীর্ঘমেয়াদে, অর্থাৎ ধরুন 5 থেকে 10 বছরের জন্য যদি আমরা একটা পোর্টফোলিও সাজাতে চাই, তাহলে বিনিয়োগকারীদের ধরনগুলো আসলে কি কি হতে পারে চলুন সেটাই দেখে নিই। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডেটা অনুযায়ী মূলত 3 ধরনের বিনিয়োগকারী দেখা যায়। প্রথমেই আছেন ডিভিডেন্ড লাভার, যারা প্রতি বছর একটা রেগুলার লভ্যাংশ পকেটে পড়তে চান। এদের জন্য বড় মূলধনের ব্যাংক বা টেলিকম খাত হতে পারে একদম পারফেক্ট জায়গা। দ্বিতীয় সারিতে আছেন গ্রোথ ইনভেস্টর। এরা চান কোম্পানির শেয়ারের দাম রকেটের বেগে বাড়ুক, ক্যাপিটাল গেইন হোক। এদের জন্য ফার্মা বা আইটি খাতের মতো গ্রোথ পোটেনশিয়াল থাকা কোম্পানিগুলো ভালো অপশন। আর তৃতীয় দলটি হল ভ্যালু ইনভেস্টর। এরা সাংঘাতিক ধৈর্যশীল। এরা এমন কোম্পানি খোঁজেন যেগুলো হয়তো বর্তমানে আন্ডারভ্যালুড অবস্থায় ধুঁকছে, কিন্তু ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর বা বড় হওয়ার প্রবল সম্ভাবনা আছে।
পাওয়ার বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হতে পারে এর উদাহরণ। তো টাকা খাটানোর আগে ডেটা অ্যানালাইসিস করে নিজেকেই ডিসাইড করতে হবে গোলটা আসলে কি। সবশেষে একটা প্রশ্ন আমাদের সবাইকে খুব গভীরভাবে ভেবে দেখতে হবে। সাময়িক কোনো হুজুগে মেতে অন্যের কথায় নিজের কষ্টের টাকা বিনিয়োগ করা উচিত, নাকি ঠান্ডা মাথায় ডেটা অ্যানালাইসিস করে আগামী 10 বছরের আর্থিক স্বাধীনতার জন্য একটা সুশৃঙ্খল পোর্টফোলিও বানানো উচিত? আয়ের একটা নির্দিষ্ট অংশ যদি ভালো ক্যাটাগরির শেয়ারে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা যায়, তবে এই ছোট ছোট ডেটা ড্রিভেন সিদ্ধান্তগুলোই কিন্তু একসময় বিশাল আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। আজকের এই বিশ্লেষণ আমাদের ঠিক সেই পথটাই নির্দেশ করছে। সিদ্ধান্ত এখন ডেটার ওপর ভিত্তি করেই নিতে হবে, আবেগের ওপর নয়।